নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, আর একদিন। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, আর একদিন। লেখিকা আশাপূর্ণা দেবী। ওদের ভালোবাসাটা তা বলে এমন কিছু নভেলই ভালোবাসা ছিল না। উভয় পরিবারের বন্ধুত্ব বন্ধনের সূত্রে প্রায় পারিবারিক প্রথার মতোই দু বাড়ির ছেলে মেয়েদের মধ্যে ছেলেবেলা থেকে যে সহজ প্রীতির সম্বন্ধ গড়ে ওঠে সেইটুকুই, তার বেশি নয়। এদের ছেলেরা ওদের সাথে ঘুড়ি ওড়াতে গেলে অথবা ওদের ছেলেরা এদের উঠানে মার্বেল খেলতে এলে কেউই যেমন দোষের বলে গণ্য করত না, তেমনি গণ্য করত না এ বাড়ির অলকা ও বাড়ির অশোককে দুখানা রুমাল সেলাই করে দিলে, অথবা ও বাড়ির অশোক এ বাড়ির অলকাকে একখানা বই প্রেজেন্ট করলে। শুধু এইটুকু সুযোগের অবসরে যতটুকু আর যেমন ভালোবাসা সৃষ্টি হওয়া সম্ভব। উপহারের বইতে খিদের চাহিদা মেটে না। অশোকের ডিউটি ছিল যেন তেন প্রকারেণ অলকাকে বই যোগান দেওয়া, কিন্তু বইয়ের পোকাকে বই জুগিয়ে কুলিয়ে উঠতে পারবে কে? অশোক বলে, তোর জন্য দেখছি আরো 2-4টে লাইব্রেরির মেম্বার হতে হবে। মাত্র 2টো লাইব্রেরির বইতে কুম্ভকর্ণের ক্ষুধা মেটানো শক্ত। অলকা রেগে বলতো, কুম্ভকর্ণ টর্ণ যা খুশি বলবে না বলছি অশোকদা, তাহলে আর আমি তোমাদের বাড়ির জন্মে আসবো না। অশোক হেসে বলতো, না এসে পারবি? কেন পারবো না? বাড়িতে কালী সিংহের মহাভারত আছে, তাই পড়বো বসে বসে। ভালো ভালো, অশোক কৌতুক হাস্যে মন্তব্য করত। খুব ভালো, ঈশ্বর তোকে সুমতি দিয়েছে দেখে বড় আনন্দ হচ্ছে। সত্যিই তো, কেন মিথ্যা কতগুলি নাটক নভেল পড়ে উচ্ছন্নে যাবি? পরিণীতা করে তো হত্যে হয়ে যাচ্ছিলি। যাগ্গে ফেরত দিয়ে আসবো। ব্যাস, আর রক্ষে থাকতো না, হই হই করে উঠতো অলকা। ও মা গো, কি সাংঘাতিক ছেলে তুমি অশোকদা, এনে লুকিয়ে রেখেছ বলে বাড়াবাড়ি রকমের কাড়াকাড়ি শুরু করে দিত একেবারে। সম্ভব অসম্ভব এমন সব জায়গা তছনছ করে খুঁজতো যে গুছিয়ে দিতে তাকেই আবার 1 ঘন্টা খাটতে হতো। এসব ঘটনা যে অভিভাবকদের অসাক্ষাতেই ঘটতো এমন নয়, কারণ তারা এতে কৌতুক উপভোগ করা ছাড়া সন্দেহের কিছু দেখতেন না। অবশ্যই সাক্ষাতেও যে একেবারে কিছু ঘটতো না তা নয়। ধরো সেই একটা দিনের কথা, বোধহয় সে একটা প্রথম বৈশাখের এলোমেলো বিকেল। অশোক তদ ব্যস্ত হয়ে এসে অলকার মাকে প্রশ্ন করে, অলকা কোথায় গেল মাসিমা? আহা, কালকে বেচারা অনেক খেটে খুঁটে একগাদা বইয়ের এক লিস্ট করে দিয়ে এলো আমায়, আর আমি সেটি বুঝলেন মাসিমা সোজা পকেট শুদ্ধ ধোপার বাড়ি। শুনলে যা হাত পা আছড়াবে। গেল কোথায়? অলকার মা আক্ষেপের স্বরে উত্তর দেন, কোথায় আর? বিকেল হলে কি আর মেয়ের টিকির একবার জো থাকে? সেই ছাতে উঠে বসে আছে। অশোক বললেন, মাটি করেছে, ছাতে এখন আবার কে যাবে বাবা, থাক, ওর বই আর আসছে না, রেগে মরবে আর কি। অলকা, এই অলকা! বলা বাহুল্য, অলকার কান অবধি পৌঁছায় না সে ডাক। অশোক বলে, তা এ সময় ছাতে উঠে বসে থাকবার ওর দরকারটাই বা কি? এই রান্না টান্না, তরকারি কোটা, এসব আপনাকে একা করতে হয় তো? কাজ টাজ কিছু শেখান মেয়েকে। কাজ করবে অলকা, তাহলেই হয়েছে বাবা। সে সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে মেয়েকে ডাকাডাকি করেন অলকার মা। মুখ পোড়া মেয়ে, নাব না ছাদ থেকে। এই অশোক এসে দাঁড়িয়ে রয়েছে, কি লিস্টি ফিস্টি দিয়ে যাবি না? অলকা, কালা হয়ে বসে আছিস নাকি? অশোক বলে, আহা, ওর দোষ নেই মাসিমা, ঠেলে খান 30-40 বইয়ের নাম লিখে দিয়ে দিব্যি নিশ্চিন্তে আছে। মনে জানে আসতে যা দেরি, দিনে 2খানা করে বই গেলে যে কি করে। অলকার মা বলেন, যোগান পেলে আর গিলবে না কেন? তোকেও যেমন ভূতে পেয়েছে বাবা। বলি, ও অলকা, রোস,
তোর ছাতের টঙে উঠে নিশ্চিন্দি হয়ে বসে থাকা বার করছি আমি। অশোক বলে, আপনার ও ক্ষীণ কণ্ঠ 3 তলা অবধি পৌঁছাবে না মাসিমা, বৃথা চেষ্টা। বিনুনি ধরে হিড় হিড় করে টেনে না আনলে আর নামানো যাবে না। বিনুনি ধরে টানবার জন্যই ওকে উঠতে হয় ছাতে। অলকা অপ্রত্যাশিত খুশিতে চমকে গিয়ে বলে, ওমা, এ কি, তুমি হঠাৎ ছাতে যে? কি করব? অশোক গম্ভীরভাবে বলে, আমাকে যে ভূতে পেয়েছে। ও আবার কি কথা? অলকা বলে, যা তা বলছো কেন? মাসিমা তো তাই বললেন। ঠিক বলেছেন, বুদ্ধি আছে, দৃষ্টি আছে, তাই বলেছেন। তবে হিসেবে একটু ভুল করে ফেলেছেন, ভূত নয়, পেতনি। যা, বলে চঞ্চল হয়ে উঠে দাঁড়ায় অলকা। এই নিতান্ত সহজ সামান্য পরিহাসেও কেমন যেন ভয় ভয় করে ওর। অশোকের মুখের কথার সঙ্গে চোখও যে কথা কইতে চাইছে। চোখের ভাষা যে বড় হয়, ও সামান্যকেও এক দণ্ডে অসামান্য করে তুলতে পারে, তাই না? চোখকে এড়াতে অকারণ এত মুখের কথার সৃষ্টি। কথাই হচ্ছে আশ্রয়। তা ভয় অশোকেরও ছিল বই কি, তা নইলে অমন বলি বলি করে চোখ কিছু না বলেই থেমে থাকে। ছাতে মাদুর পেতে বসে আর কিছু নয়, বই পড়ছিল অলকা। হঠাৎ উঠে দাঁড়াতেই কোল থেকে পড়ে গেল বইটা, রবীন্দ্রনাথের চয়নিকা। কি পড়া হচ্ছিল কি? ইস, কাব্যি! কুড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটা কবিতা খুলে ধরে অবজ্ঞার সুরে বলে, পড়লেই হয় না শুধু বোকার মতো, মানে বুঝতে পারিস কিছু? কেন পারবো না, খুব পারি। ভগবান একা তোমাকে সব বুদ্ধিগুলো দিয়ে দিয়েছেন কি না? আমার তো তাই ধারণা। পারিস যদি পড়তো একটা, পড়ে মানে বল দেখি কেমন বোধ শক্তি। খোলা পাতাটার দিকে চেয়ে অলকার মুখটা লাল হয়ে ওঠে। কথা বলার শক্তি বড় বিশেষ থাকে না। কই, কি হলো, পড়তে পারলি না? সত্যি কি পণ্ডিত, পড়তেই পারে না, আবার মানে বোঝার গুমর। দিনে 2-2খানা বই শেষ করার রহস্য এবার বুঝেছি। শুধু চোখ বোলাস, এই তো। শুনবি তবে? শোন, মানে বুঝিয়ে দিচ্ছি। কবি বলেছেন, তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, যুগে যুগে অনিবার, চিরকাল ধরে। শেষ পর্যন্ত মানে বোঝবার জন্য দাঁড়িয়ে শোনবার সাহস অন্তত অলকার ছিল না। বেচারা 14 বছরের অলকা ছুটে পালিয়ে গেল নিচে। না, 14 বছরের নায়িকা শুনে হাসবার কিছু নেই। ঘটনাটা এ যুগের নয়, সে যুগের। তখন 13 বছরের ললিতা সগৌরবে আঁচলে চাবির গোছা বেঁধে পাঠকের চিত্ত জয় করে বেড়াচ্ছে। অবশ্যই এমন সুযোগ সুবিধে বড় বেশি পাওয়া যেত না। এ জীবনে দুজনের মিলন না হলে জীবন মিথ্যে হয়ে যাবে, এমন আজগুবি কথা দুজনের একজনও ভাবেনি কোনোদিন। দুজন দুজনের বিরহে সারা জীবন ব্যর্থ দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, এমন ডাহা মিছে কথা গল্প লেখকেরও লিখতে বাঁধবে। আসল ঘটনা এই, তারপর থেকে ওদের আর দেখাই হয়নি। সংসারের জটিল ঘটনাচক্রে বিচ্ছিন্ন হয়ে যায় ওরা। একটি 14 বছরের মেয়ে আর একটি 18 বছরের ছেলে নিজেদের চেষ্টায় আর কখনো মুখোমুখি হতে পারেনি। দুটো বাড়ির একই বাড়িওয়ালা, বাড়ি দুখানাকে ইমপ্রুভমেন্ট ট্রাস্টের কবলে ফেলে দিয়েছিল মোটা টাকার মূল্য ধরে নিয়ে। 2 ভাড়াটে ছিটকে চলে গিয়েছিল শহরের 2 প্রান্তে। অশোকের আর খবর রাখি না, অলকাকে জানি। ওর বাবা উঠে এসেছিলেন খিদিরপুরের ডকের কাছাকাছি ছোট্ট একটা বাড়িতে। সেখানে এসে কপাল খুলে গেল ভদ্রলোকের। জলের দরে নাকি কিনে ফেললেন এক জলে ডোবা জাহাজ। শেষ পর্যন্ত ওই জলেই জল বাঁধল। বাড়ি করলেন, গাড়ি করলেন, মেয়ের ঘটা করে বিয়ে দিলেন। বিয়ের রাত্রে ওরা এলো দমদম থেকে নেমন্তন্ন খেতে। শুধু অশোকের আশা হলো না, তখন তার নাকি সামনে বিয়ে এক্সামিন। নেমন্তন্ন খাওয়ার মতো বাজে কাজে সময় নষ্ট করবার সময় কোথায়? 24 ঘন্টাই তো পড়ছে ঘরে খিল দিয়ে। বিয়ের দিন নিশ্চয়ই অশোকদার সঙ্গে দেখা হবে। এমনি একটা সহজ আশার আলোয় মনের আকাশ উজ্জ্বল হয়েছিল অলকার বিয়ের দিন পর্যন্ত। অশোকদার সঙ্গে দেখা হলো না। এই নৈরাশ্যের মেঘ নিয়ে দাম্পত্য জীবনের শুরু। সুন্দর স্বভাব স্বামী, স্নেহে প্রেমে ক্ষমায় মহান, হাসি খুশি চঞ্চল। সদ্যোন্মেষিত কিশোরীর হৃদয় দ্বিধাগ্রস্ত হবার অবকাশই পেল না। সুখ সৌভাগ্যে আলোকিত হয়ে উঠল সে জীবন। শুধু নীল আকাশের কোণে একখণ্ড হালকা মেঘের মতো লেগে রইল ওই নৈরাশ্যের মেঘটুকু। বছরের পর বছর কাটে, কৈশোর ভরে ওঠে যৌবনের উজ্জ্বলতায়।
যৌবন শান্ত হয়ে আসে অনিবার্য পরিণতির গাম্ভীর্যে। আজকের 40 বছরের অলকার মধ্যে 14 বছরের সেই বুদ্ধিহীন মেয়েটাকে আবিষ্কার করতে যাওয়া পাগলামি। ওর নামটা যে অলকা এ কথাও আর সহজে মনে পড়ে না। ওর নিজেরও নয়, নামের দরকারই বা কার কবে পড়েছে। তবু রয়ে গেছে একটা হাস্যকর পাগলামি, দীর্ঘকালের অর্থহীন অভ্যাস, সময়ে অসময়ে অকারণে একবার মনে করা, আর কখনো দেখা হলো না। কিন্তু এও এক অদ্ভুত, ভাবলে যে কি আশ্চর্য লাগে অলকার এই সুদীর্ঘকালের মধ্যে দৈবাৎ কখনো কোনো দিনও কি দেখা হয়ে যেতে নেই। ভাষা জগতে তাহলে অপ্রত্যাশিত, আকস্মিক, সহসা এসব শব্দগুলো আছে কেন? সহসা দেখা হয়েও কি যায় না কারোর সাথে? বহুদিনের অদেখা, পরিচিত, স্বল্প পরিচিত, বাঞ্ছিত, অবাঞ্ছিত কত লোকের সঙ্গেই তো দেখা হয়ে যায় যখন তখন, পথে ঘাটে, ট্রামে, বাসে, সিনেমায়, বারোয়ারি তলায়, দোকানে, স্টেশনে, দেশে বিদেশে। শুধু সেই লোকটাই এত দুর্লভ, কোথাও তার ছায়া মাত্র চোখে পড়ল না এই 26টি বছরের মধ্যে। আর সব থেকে বড় অদ্ভুত যে একই শহরে বাস করে আসছে দুজনে, হয়তো ঠিকানা জোগাড় করাও খুব শক্ত নয়। ঠিকানা জোগাড় করে যে কোনো দিন আচমকা গিয়ে পড়া যায় অশোকের বাড়ি, বলা যায়, কি গো অশোকদা, একেবারে যে ভুলেই গেলে। ক্ষতি কি? সত্যি তো, ক্ষতি কি? গেলেই হয়। অশোকের বউ তোমাকে ধরে মারবে না নিশ্চয়ই। এ অভিমতটা অলকার স্বামী দেবেশের। অলকার অশোক ঘটিত হৃদয় দৌর্বল্যের খবর তার অজানা নয়। কম বয়সে একদা অতি বিশ্বস্ততার ছেলেমানুষী মোহে স্বামীর কাছে গল্প করেছিল অলকা প্রথম প্রেমের রঙিন কাহিনী। আক্ষেপ করেছিল, আশ্চর্যি, আর কখনো দেখা হলো না। এখনো মাঝে মাঝে কথা উঠলেই বলে, যাই বলো বাপু, আর একবার দেখা হওয়ার ইচ্ছে আমার এখনো খুব আছে। তা কথাটা ওঠেই যখন তখন কৌতুক প্রিয় দেবেশ ইচ্ছে করেই ওঠায় অলকাকে রাগাতে। অশোকদা নামটা দেবেশের কাছে যেন প্রচলিত প্রবাদ, বরাবর চলে আসছে। কখনো জানালায় কি বারান্দায় একটু বেশিক্ষণ যদি দাঁড়িয়ে থাকতে দেখে অলকাকে, অমনি বলবে, কি গো, রাস্তায় কি অশোকদা নাকি? বাতায়ন পানে দু আঁখি তুলিয়া। অলকার রাগ দেখিয়ে উত্তর দেয়, হ্যাঁ তাই তো, রোজ এই সময় সে এসে ঠায় রোদ্দুরে ফুটপাতে দাঁড়িয়ে থাকে যে, তাই বিগলিত করুণায় একবার দর্শন দেই। পথে ঘাটে, বাসে, ট্রামে, যেখানে সেখানে অলকাকে খেপানো এক মজা দেবেশের। কথায় অবশ্যই এঁটে উঠতে পারে না অলকাকে, তবু বলতে ছাড়ে না। ওদের এই স্বাচ্ছন্দ্য দাম্পত্য জীবনের মধ্যে অশোকেরও একটা স্থান আছে, বিশিষ্ট নয়, অপরিহার্য নয়, তবু আছে। ভাতের সঙ্গে থালার আগায় নুনের মতো, পানের সঙ্গে ডিবের কানায় চুনের মতো। আছে শুধু আলাপ আলোচনার স্বাদে আর একটু আস্বাদ দিতে। যতটুকু প্রয়োজন তার বেশি খানিকটা ব্যবহার করে ফেলবার মতো স্পষ্টভাবেই নেই। হয়তো ট্রামে চেপে যাচ্ছে অলকা আলিপুরে ননদের বাড়ি বেড়াতে, হয়তো ওদিকে গাড়ির ভিড় একটু পাতলা হয়ে গেছে, দেবেশ হঠাৎ নিম্নস্বরে বলে বসে, দেখো দেখো, ওই পাশের ভদ্রলোকটি তোমার অশোকদা নয় তো? সেই থেকে দেখছি হাঁ করে তাকিয়ে আছেন তোমার দিকে। অলকা চমকে তাকায়, বুকের মধ্যে ছলাৎ করে ওঠে একটা আশার ঢেউ। তারপর মুখ ফিরিয়ে নিয়ে ভুরু কুঁচকে বলে, কথাবার্তায় একটু সভ্য হতে শেখো দেখি। বেশ, মজা মন্দ নয়, আমি হলাম অসভ্য, আর ওই ব্যক্তিটি যে সেই স্তক তোমার মুখ থেকে চোখ ফেরাতে পারছে না, তার কি? আমি ভাবলাম হয়তোবা সে তোমার সে, তা নইলে এমন করে চেয়ে থাকবে। অলকা হাসি চাপা মুখ গম্ভীর করে বলে, আমি পথে বেরোলে হাঁ করে চেয়ে থাকা ছাড়া উপায় থাকে না যে লোকের, সভ্যতা বজায় রাখে কি করে? তা বলে আমার সে অমন নয়। এতদিনে যে সে কি হয়ে উঠেছে জানো তুমি? থামো তুমি, মেলা বক বক করো না, লোকটা তাকাচ্ছে। বারোয়ারি তলার কি কোনো কিছুর মেলা, হয়তো ভিড়ের ঠেলায় একটু চোখ ছাড়া হয়ে গেছে অলকা। দেবেশ এগিয়ে এসেছে সামনে, নয়তো পড়ে আছে পিছনে, দুজনেই খুঁজছে দুজনকে। দেখা হতেই বেশ স্বচ্ছন্দে বলে বসল, রক্ষে পাই, ভাবলাম হয়তো বা মেলার ভিড়ে হঠাৎ হারানো প্রথম প্রেমকে খুঁজে পেয়ে আমাকে ভুলে শটকালে তার সঙ্গে। অলকা উত্তর দেয়, চমৎকার, কল্পনা শক্তি কি প্রখর,
আমার প্রথম প্রেমকে আমি যদি বা ভুলে নিশ্চিন্তে থাকি, তুমি আর ভুলতে পারলে না দেখছি। কি করে পারবো? দেবেশ কপট দীর্ঘশ্বাস ফেলে। মনের মধ্যে যে কাঁটা বিধেই আছে। বিধে নেই বলেই হয়তো বলতে পারে, থাকলে কি পারত? নিজের থেকে বছর 8 ছোট, চিরদিনের অনুপস্থিত একটা ছেলেকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাববে এমন পাগল দেবেশ নয়, পাগল অলোকাও নয়। তবু সত্যি কি অলোকা মেলার ভিড়ে হাজারখানা মুখের দিকে দৃষ্টি ফেলে ফেলে দেখে না? পথ চলতে চলতে থমকে দাঁড়ায় না? সিনেমা থিয়েটারে গিয়ে ফেরার সময় রোশো বাবু, ভিড় কমুক বলে দাঁড়িয়ে থাকে না সিঁড়ির একধারে, শেষ দর্শকটি চলে যাওয়া পর্যন্ত? দেবেশ অনুযোগ করে বলে, হোক গে, 2-4 মিনিটে কি রাজ্য বয়ে যাবে? ঠেলাঠেলি দেখতে পারিনে। এটা একটা নেশা, বোধ করি অভ্যাসের নেশা, তাছাড়া আর কি, খ্যাপার পরশ পাথর খোঁজার মতন। হয়তো সংসারের সহস্র বন্ধন পাকে পড়ে গেলে এ নেশা কবে ছুটে যেত, কিন্তু সে অবসর হলো কই? নিঃসন্তান জীবন, জীবনের চেহারা আর বদলাতে পেল না, বরাবর একই রকম থেকে গেল। নিঃসন্তান দম্পতি সর্বত্রই প্রায় একসঙ্গেই ঘোরাফেরা। দেবেশের মামাতো বোনের বিয়ে উপলক্ষে সকালের গাড়িতে চলেছে দুজনে চন্দননগর। 2nd ক্লাস একখানি কামরায় উঠে গুছিয়ে বসে দেবেশ প্রথম কথা কয়, হ্যাঁ গো, ওদের বিয়েতে দেবার শাড়িখানা ভুলে ফেলে আসনি তো? এসেছি। কি সর্বনাশ! তাহলে উপায়? উপায়ের অভাব কি? চন্দননগর তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, তার মানে গিয়ে আবার একটা কিনতে হবে। ভুলে ফেলে এলে অবশ্যই হতো, কিন্তু থামো তো তুমি, খবরের কাগজখানার সঙ্গে নিতে বলেছিলাম, নিয়েছিলে? তা নাওনি, জানতাম আগেই, যত ভুল যে সব আমিই করি। নবদম্পতি নয় যে কেউ ওদের কথোপকথনে কর্ণপাত করবে, সম্পর্ক সম্বন্ধে সন্দেহের অবকাশ মাত্র নেই যে কেউ কৌতূহল দৃষ্টি ফেলবে, তাকিয়ে দেখেও না কেউ। শুধু বোধ করি খবরের কাগজ কথাটা উচ্চারিত হতেই একেবারে কোণের দিকে যে ভদ্রলোক একখানা খোলা খবরের কাগজে নাক ডুবিয়ে বসেছিলেন, তিনি কাগজখানা আরেকটু বাগিয়ে ধরে নেড়ে চেড়ে কিছু গুছিয়ে বসেন। বোধহয় মনে মনে আশঙ্কিত হন, এই রে বাবা, চাইবে না তো? মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তাই মুখের ভাব বোঝা যায় না। কাগজের উপর জেগে আছে শুধু ভুরুর উপর থেকে তেল চকচকে টাকওয়ালা মাথাটি। কর্তাগিন্নিতে নিচু গলায় সাবধানে কথা বলে চলেছে। লোকটাকে যেন কোথায় দেখেছি মনে হচ্ছে। লোকটার আর কতটুকু দেখতে পাচ্ছ? মুখচন্দ্র তো কাগজের আড়ালে। তাহলে হাত পা কপাল ভুরু সবটা মিলিয়ে কেমন যেন চেনা চেনা লাগছে। দেখো তোমার আবার অসুখদা কিনা। চিরাচরিত ধরনের মিটমিট হাসে দেবেশ। অলোকাও নিচু গলায় হেসে ওঠে, সত্যি যা বলেছ, ওই টেকো বুড়োটা নইলে আর অশোকদা কে হবে? দেখাতে তো পারলাম না কখনো। কপাল আমার, কি ফাইন চুল তার জানো, রেশম ও হার, মানে প্রেমে পড়েছিলাম কি আর অমনি? আহা, সেই কৃষ্ণ কুঞ্চিত কেশদাম এখন টিকে থাকবে তার মানে কি? না, একেবারে গড়ের মাঠ হয়ে যাবে। তুমি হিংসের জ্বালায় তাই চাও আর কি। একটু চুপচাপ। ছটফটে দেবেশ আবার কথা কয়ে ওঠে, আচ্ছা কাগজখানা চেয়ে দেখবো একবার। কিছুক্ষণ নিস্তব্ধতার পর আচমকা এ কথায় চমকে ওঠে অলোকা। কে জানে এতটাই বা চমকায় কেন, প্রায় বিরক্তভাবে বলে, কেন, কি এত রাজকার্য পড়েছে কাগজে? আহা, বুঝছো না, কাগজটা সরালে মুখটা পরিষ্কার দেখা যেত। আসল কথা চুপ করে থাকতে একদণ্ডও পারে না দেবেশ। অলোকার নিস্তব্ধতা ওর কাছে অসহনীয়। গল্প করার মতো যখন কিছু মিলছে না হাতের কাছে, পুরনো ঠাট্টাই চলুক। অলোকা রেগে বলে, যাবে তার কি, কি চতুর্বর্গ লাভ হবে তোমার ওর মুখ দেখে? দেবেশ কৃত্রিম করুণ মুখে বলে, আমার আর কি, তোমারই যদি কিছু লাভ হয়। বলেছিলে কি না, ওকে চিনি চিনি করি, চিনিতে না পারি, তাই ভাবলাম। খবরদার বলছি, ওই বিদঘুটে কথাগুলো বলবে না আর। যখন তখন যেখানে সেখানে বললেই হলো ওই আজে বাজে কথা। এত হাড় জ্বালাতেও পারো? অবশ্য সব কথাই অপরের কান বাঁচিয়ে।
সংবাদপত্র পাঠক ভদ্রলোক তখন কাগজখানা উল্টে ছোট করে ভাঁজ করে নিয়ে পড়তে শুরু করেছেন। অবনত মুখের সবটাই প্রায় দেখা যাচ্ছে। অলকা এক নজর দেখে নিয়ে মুখটা অন্যদিকে ফেরায়। এক্ষুনি দেবেশ হাসাহাসি শুরু করবে। সত্যিই যে একটু ভালো করে দেখে নিয়ে মনে পড়বে কোথায় দেখেছে লোকটাকে, সে আর দেবেশের জ্বালায় হবার উপায় নেই। অথচ দেখেছে যে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কবে, কখন, কোথায় কোথায় দেখেছে এরকম গোলগাল, নেওয়াপাতি গড়ন, এমন চুকচুকে টাক? কই, অনেক চেষ্টা করে কিছুতেই মনে করতে পারে না। তবু খটকা থেকে যায় ভুরুর ওপর দিকে। ফর্সা ফর্সা কপালে কালো কুচকুচে ওই তিলটা কেমন যে পরিচয় নয়। ওরকম আর কার দেখেছে, কবে? দেবেশের আবার উসখুস শুরু হয়। পানের কৌটা এনেছ তো? নিজের পকেটে হাত দিয়ে দেখে। জর্দাটা? জানি না। নিজের জিনিস নিজে ঠিক করে আনতে পারো না? ওহ, একেবারে যে মিলিটারি হলো কি? দেখো, তুমি আমার কথা শুনলে না। ওই ভদ্রলোকের সুটকেসে কিন্তু লেখা রয়েছে এ মুখার্জি। মুখার্জি? অলকা এবার সামান্যতম চমকায়, তারপর গম্ভীরভাবে আউড়ে যায়। অজিত, অমল, অবনী, অসিত, অপূর্ব, অনিমেষ, অক্ষেদ্য, অগা, অর্থাৎ কিনা এতগুলো নামের মধ্যে যে কোনো একটা নামের অধিকারী যে কোনো মুখুজ্জে পরিবারে জন্মালেই সুটকেসে এ মুখার্জি লিখে সঙ্গে নিয়ে বেড়াতে পারে। গাড়ি শ্রীরামপুরের কাছ বরাবর আসতেই বহু আলোচিত ভদ্রলোকটি কাগজখানি পাঠ করে নিয়ে উঠে দাঁড়ান। সুটকেসটি বাঁ হাতে তুলে নিয়ে ডান হাতে পাঠ করা কাগজখানা দেবেশের দিকে বাড়িয়ে ধরে সম্পূর্ণ দেবেশের দিকে তাকিয়েই স্মিত হাস্যে আবেদন করেন, পড়বেন? ভদ্রতার বদলে ভদ্রতা। দেবেশও স্মিত হাস্যের সঙ্গে প্রত্যাখ্যান করে, দরকার হবে না, এই তো নেবে যাব এক্ষুনি। চওড়া ডাটিওয়ালা কালো সেলের চশমা পরা ভারী সারি পুরন্ত মুখে আমায়িক হাসিটি বেশ মানানসই, দেখলে যেন আবার দেখতে ইচ্ছে করে। আমায়িক হাসি আবার প্রশ্ন করেন, যাচ্ছেন কোথায়? চন্দননগরে, মামার বাড়ি। মামার বাড়ি? ভালো জায়গায় যাচ্ছেন তাহলে। সহসা অন্ধকার জবনিকার গায়ে আছড়ে এসে পড়ল হঠাৎ জালনা খুলে দেওয়া আলোর ঝলক। বিস্তৃত পর্দায় স্মৃতির বিদ্যুৎ রেখা। না, সন্দেহের অবকাশ নেই, অশোকই। ডান ভুরুর উপরে কালো কুচকুচে তিলটি এখনো তেমনি নির্ভুল স্পষ্ট। একটি তিল কি তুচ্ছ পুরনো মুখকে চিনিয়ে দেবার পক্ষে যথেষ্ট নয়? ওই তিলটাকে অনবরত দেখতে পাচ্ছিল, তবু অশোককে চিনতে পারেনি অলকা। এতক্ষণে সামনাসামনি বসে থেকে পারেনি পরিষ্কার মুখোমুখি তাকিয়ে। অশোক পেরেছে, কিন্তু জগতে কার কি ক্ষতি হতো যদি অশোক অলকাকে চিনতে না পারত? অলকার সঙ্গে নিতান্ত স্থূল এই রসিকতাটুকু না করলেই বা তার ভাগ্যবিধাতার এমন কি এসে যেত? অশোককে দিয়ে এই কথাটুকু না বলালে কি চলছিল না তার? কে, অলকা নাকি? অশোকদা? মৃদু অস্ফুট উত্তর। রেলগাড়ির অসুবিধা সত্ত্বেও নিচু হয়ে নমস্কার করে অলকা। অশোকদা? দেবেশ চোখ বড় বড় করে বলে, হ্যাঁ, সত্যি তাহলে আপনি সেই বিখ্যাত অশোকদা? বিখ্যাত নাকি? কি ব্যাপার? বিলক্ষণ, আপনাকে নিয়ে তো আমাদের। ছি ছি অলকা, শেষ পর্যন্ত তুমিই হেরে গেলে। বুঝলেন মশাই, আপনার বাল্য বান্ধবী এতক্ষণ আমাদের সঙ্গে তর্ক করছিলেন। অশোকদার কখনো অত টাক হতে পারে না, কিন্তু আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল। তাই নাকি? হা হা করে হেসে ওঠেন ভদ্রলোক। আপনি তো আমাকে দেখেননি। দেবেশ অভ্যস্ত রসিকতার ভঙ্গিতে বলতে যাচ্ছিল, দেখিনি, শুধু বাঁশি শুনেছি। কিন্তু বলা হলো না, গাড়ির বাঁশি বেজে উঠল। ট্রেন শ্রীরামপুর স্টেশনে ইন করছে। মাত্র 1 মিনিটের স্টপেজ। গাড়ি থামার সঙ্গে সঙ্গে ভদ্রলোক নড়ে ওঠেন। তাড়াতাড়ি 2 হাত জড়ো করে বলেন, নমস্কার, এসে গেল আমার গন্তব্যস্থল। আপনার সঙ্গে দেখা হয়ে খুশি হলাম। অলকা, চললাম তাহলে, অনেকদিন পরে দেখা হলো, কি বলো? ভদ্রলোক নেমে গেলেন তাড়াতাড়ি করে। সঙ্গে সঙ্গে গাড়ি চলতে শুরু করলো, আর সেই চলার সঙ্গে সঙ্গেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেল একটি মধুর বেদনাময় সঙ্গীত। থেমে গেল একটি সুর।
অভিনয়ের পিছনে আবহ সঙ্গীতের মতো অলকার জীবনের নেপথ্যে ঝঙ্কৃত যে অনাহত মৃদু সুরটি তার সমগ্র জীবনকে গেঁথে রেখেছিল একটি সুষমার ছন্দে। চিরদিনের মতো থেমে গেল সে সুর, ভেঙে গেল সে ছন্দ। না, সে সুর আর বাজবে না, সে ছন্দ আর ফিরে আসবে না। আর একবার দেখা হলো না বলে নিঃশ্বাস ফেলবার মধুর সুখটুকু ফুরিয়ে গেল। হয়তো আর একদিন হবে। এই আবেশময় আশাটুকুর হলো সমাধি। হায়, কি প্রয়োজন ছিল আর একবার দেখা হবার, কি ক্ষতি ছিল আর একদিন দেখা না হলে। তবু মনের ভিতরটা কেউ কারোর দেখতে পায় না, এই রক্ষা। বিধাতা পুরুষের সমস্ত নিষ্ঠুরতা, সমস্ত অসৌজন্য ক্ষমা করে আসছে মানুষ, বোধ করি শুধু এই এক অপরিসীম কৃতজ্ঞতায়। মনের ভিতরের খবরটা মানুষের নিজের হাতের মুঠোয়। তাই হাত বাড়িয়ে দেবেশের ওপাশ থেকে পানের কৌটো তুলে নিয়ে একটা পান বার করতে করতে অলকা বলে, ওই ভুঁড়ি আর ওই টাক, ছি ছি ছি, চিনতে পারিনি বলে তো খুব লজ্জা দিলে। চিনবার কোনো উপায় রেখেছে? তা কি জানি, দেবেশ হাসে। আমি তো আর আগে কখনো দেখিনি। ও কি, পানটা ছিঁড়ছ যে ছেলে মানুষের মতো, খাবে না? না, শুকিয়ে গেছে। তা গেছে বই কি, নিহাতি শুকিয়ে গেছে। নইলে তুচ্ছ একটা কাজের ক্ষতি করে কিছুক্ষণের জন্যেও কি সহযাত্রী হওয়া যেত না? যাওয়া যেত না অলকার গন্তব্যস্থল পর্যন্ত? জরুরি কাজ, কাজ কত জরুরি হওয়া সম্ভব।